সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত বহুব্রীহি উপন্যাসটির 13 পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। আনিস সোভান সাহেবকে নিয়ে বের হয়েছে। রাত প্রায় 12টা, রাস্তাঘাট নির্জন। আনিস বলল, স্যার আমরা কি রিক্সা নেব নাকি হাঁটবেন? সোভান সাহেব বললেন, চলো হাঁটি, হাঁটতে ভালো লাগছে। কোন দিকে যাচ্ছি আমরা? কমলাপুর রেল স্টেশনের দিকে। চলো। কমলাপুর রেল স্টেশনের যে দৃশ্য সোভান সাহেব দেখলেন, তার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। অসংখ্য মানুষ বিভিন্ন জায়গায় শুয়ে আছে। অতি বৃদ্ধ যেমন আছে, শিশুও আছে। এই তাদের ঘর বাড়ি। একটি মেয়ের বাচ্চা হয়েছে। বাচ্চার বয়স 7 দিনও হবে না। বাচ্চাটি ওয়া ওয়া করে কাঁদছে। মা তার দিকে ফিরেও তাকাচ্ছে না। সম্ভবত মার শরীর ভালো না, মুখ ফুলে আছে, চোখ রক্তবর্ণ। সোভান সাহেব বললেন, এসব কি দেখছি আনিস? রাতের ঢাকা শহর দেখছেন স্যার? আগে কখনো দেখিনি। কেন? আগেও দেখেছেন, লক্ষ্য করেননি? আমাদের বেশিরভাগ দেখাই খুব ভাষা ভাষা, দেখে একটু খারাপ লাগে, তারপর ভুলে যাই। আমি ওদের কিছু সাহায্য করতে চাই। অল্প কিছু টাকা পয়সায় ওদের কোনো সাহায্য হবে না জানি, তবু সাহায্য করতে চাই। ওই যে বাচ্চাটা কাঁদছে, তার মাকে তুমি এই 100টা টাকা দিয়ে এসো। আনিস টাকা হাতে এগিয়ে গেল। মেয়েটি টাকা রাখলো, কিন্তু কোনো রকম উচ্ছ্বাস দেখালো না, যেন এটা তার পাওনা টাকা, অনেক দিন পর পাওয়া গেছে। সোভান সাহেব বললেন, আমার আর হাঁটাহাঁটি করতে ভালো লাগছে না আনিস। ওদের খুঁজবেন না? না। রিকশায় ফেরার পথে সোভান সাহেব বললেন, আমি একটা ব্যাপার কিছুতেই বুঝে উঠতে পারি না। আমাদের এই অবস্থা কেন? চিন্তা করে দেখো, জাপানিদের সঙ্গে আমাদের কত মিল। ওরাও ছোটোখাটো ধরনের মানুষ, আমরাও ছোটোখাটো। ওরা ভাত খায়, আমরাও ভাত খাই। ওদের কোনো খনিজ সম্পদ প্রায় নেই, আমাদেরও নেই। ওদের কৃষিযোগ্য জমি যতটুকু, আমাদের তার চেয়েও বেশি। ওদের জনসংখ্যার সমস্যা আছে, আমাদেরও আছে। অথচ ওরা আজ কোথায় আর আমরা কোথায়? আমার মনটা এত খারাপ হয়েছে যে তোমাকে বুঝাতে পারছি না। আমি বুঝতে পারছি স্যার, মনটা খারাপ হয়েছে, খুবই খারাপ হয়েছে। রাতে সোভান সাহেব ঘুমোতে পারলেন না। নতুন একটি খাতায় ভাসমান জনগোষ্ঠী এবং আমরা এই শিরোনামে প্রবন্ধ লিখতে চেষ্টা করলেন। 2 লাইনের বেশি লিখতে পারলেন না। একসঙ্গে অনেক কিছু মাথায় আসছে, কোনটা ফেলে কোনটা লিখবেন তাই বুঝতে পারছেন না। ফরিদের এখন দিন কাটছে চিঠি লিখে। পোস্ট অফিসের সামনে সে বল পয়েন্ট নিয়ে বসে। মানি অর্ডার লিখে দেয়, চিঠি লিখে দেয়। মানি অর্ডারে 2 টাকা, এনভেলপের চিঠি 1 টাকা, পোস্টকার্ড 8 আনা। ফরিদ একা নয়, খুব কম করে হলেও 15-20 জন মানুষ এই করে জীবিকা নির্বাহ করে। এদের একটা সমিতিও আছে, পত্রলেখক সমিতি। শুরুতে সমিতির লোকজন মারমুখ হয়ে ফরিদের দিকে এসেছিল। ফরিদের চেহারা এবং স্বাস্থ্য দেখে পিছিয়ে গেছে। ফরিদ তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি, বরং মধুর স্বরে বলেছে, বেআইনি কোনো কাজ আমি করব না ভাই সাহেব, সমিতির সদস্য হব, চাঁদা কত বলুন। তারা সমিতির সদস্য সংখ্যা বাড়ানোর ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি, বরং চোখ গরম করে বলে গেছে, এই জায়গায় হবে না, অন্য জায়গা দেখেন, পুরান পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি। অন্য জায়গা দেখার ব্যাপারে ফরিদ কিংবা কাদের কাউকেই তেমন উৎসাহী মনে হলো না। এই জায়গায় চমৎকার, কাজটাও ভালো, চিঠি লিখতেও তার ভালো লাগে। চিঠি যারা লেখাতে আসে তাদের সঙ্গে অতি দ্রুত ফরিদের ভাব হয়ে যায়। ভাবের একটা নমুনা দেয়া যাক।
খালি গায়ের বুড়ো এক লোক চিঠি লেখাতে এসেছে। বুড়ো বলল, লেহেন, পর সমাচার, আমি ভালোই আছি। ফরিদ বলল, পর সমাচার লিখব কেন? পর সমাচার মানেটা কি? মানে তো বাবা জানি না। যার কাছে লিখছেন তার নাম কি? লতিফা। আপনার কি হয়? আমার ছোট মাইয়া। তাহলে এইভাবে লিখি, মা মনি লতিফা, তুমি কেমন আছো? জি আচ্ছা বাবা, লেহেন। তারপর লেহেন, আমি ভালোই আছি, তবে তোমাদের জন্য বড়ই চিন্তাযুক্ত। ফরিদ বলল, আমি একটু অন্যরকম করে লিখি, আমার শরীর ভালোই আছে, তবে সারাক্ষণ তোমাদের জন্য চিন্তা করি বলে মন খুব খারাপ থাকে। লিখব? জি জি, লেহেন, আপনার মতো কইরা লেহেন। এই মেয়ে আমার বড় আদরের। আর কি লিখব বলুন? আপনার মতো কইরা লেহেন, ভালো মন্দ মিশাইয়া। ফরিদ তরতর করে লিখে চলে। 1 পৃষ্ঠার জায়গায় 3 পৃষ্ঠা হয়ে যায়। সেই চিঠি পড়ে শোনানোর পর বৃদ্ধ বলে, বড় আনন্দ পাইলাম বাবাজি, বড় আনন্দ। মনের সব খাঁটি কথা লেখা হয়েছে। বৃদ্ধের আনন্দ দেখে ফরিদও আনন্দ বোধ করে। তার কাস্টমারের সংখ্যা দ্রুত বাড়ে। তবে তার নিয়ম হচ্ছে, একদিন চলার মতো টাকা উঠে গেলেই লেখালেখি বন্ধ। পার্কের কোনো বেঞ্চিতে লম্বা হয়ে শুয়ে থাকা। এই ব্যাপারটা কাদেরের খুব অপছন্দ। সে চায় লেখালেখি রাত 10টা-11টা পর্যন্ত চলুক। মামার অকারণ আলসেমি তার 2 চোখের বিষ। লিখলেই যখন টাকা আসে, তখন এই লোক না লিখে বেঞ্চিতে চুপচাপ কেন শুয়ে থাকবে? ফরিদের এই বিষয়ে যুক্তি খুব পরিষ্কার। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই উপার্জন করতে হবে, তার বেশি না। সাধু সন্ন্যাসীরা যে পদ্ধতিতে ভিক্ষা করেন সেই পদ্ধতি। যেই একবেলার মতো খাবারের চাল পাওয়া গেল, অমনি ভিক্ষা বন্ধ। আপনার কথার মামা কোনো আগাও নাই, মাথাও নাই। মহাবিরক্ত হয়ে কাদের সিগারেট ধরায়। ফরিদ ভ্রু কুচকে তাকাতেই বলে, এমন করে চায়েন না মামা। অহন আপনার সামনে সিগারেট খাইলে দোষের কিছু নাই। বাড়ির বাইরে আপনিও পাবলিক, আমিও পাবলিক। তুই পাবলিক ভালো কথা, আমার ঘাড়ে যে বসে বসে খাচ্ছিস, তোর একটুও লজ্জা শরম নেই? রোজগার পাতির চেষ্টা কর। কি চেষ্টা? রিক্সা চালালে কেমন হয়, পারবি না? কাদের কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে থেকে বলল, সৈয়দ বংশের পুলা হইয়া রিক্সা চালামো? আপনি কন কি? বংশের একটা ইজ্জত আছে না? ফরিদ কিছু বলল না। আসলে কথাবার্তা বলার চেয়ে বেঞ্চিতে শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতেই তার ভালো লাগছে। নীল আকাশে সাদা মেঘের পাল। এই সৌন্দর্য এতদিন চোখের আড়ালেই ছিল। ভাগ্যিস সে পথে নেমেছিল। পথে না নামলে এই দৃশ্য কি চোখে পড়ত? পড়ত না। মামা। কি? চুপচাপ আপনার ঘাড়ে বৈশা খাইতেও খারাপ লাগে। কি করি কন দেহি? ভেবে কিছু একটা বের কর। ছিনতাই করলে কেমন হয় মামা? কি বললি? ছিনতাই? রিক্সা চালানোয় আপত্তি আছে, ছিনতাইয়ে আপত্তি নেই। রিক্সা চালাইলে 10টা লোকে দেখব মামা, আর ছিনতাই করলে জানবো কেডা? কেউ না। তুই আমার সাথে কথা বলবি না। কি কইলেন মামা? বললাম যে তুই আমার সঙ্গে কথা বলবি না। নো টক। কথা বললে চড় খাবি। যে আচ্ছা। দ্বিতীয় কথা হচ্ছে, তুই আমার সঙ্গে হোটেলে খেতেও আসবি না। চোরদের প্রতি আমার কোনো মমতা নেই। কাদের ক্রুদ্ধ দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে রইল। তারপর হন হন করে হাঁটতে শুরু করল। মনে হলো বিশেষ কোনো কাজে যাচ্ছে। তার প্রায় 15 মিনিট পরে তাকে দৌড়াতে দৌড়াতে এদিকে আসতে দেখা গেল। তার হাতে নতুন একটা ব্রিফকেস। পেছনে জনা 10-এর একটি দল। ধর ধর আওয়াজ উঠছে। ফরিদ ধর্মর করে উঠে বসল। উদ্বিগ্ন গলায় বলল,
ব্যাপার কি রে? কাদের হাঁপাতে হাঁপাতে বলল, দৌড় দেন মামা। তার কণ্ঠস্বরে এমন কিছু ছিল যে ফরিদ তৎক্ষণাৎ উঠে ছুটতে শুরু করলো। ছুটতে ছুটতেই বলল, ব্যাপার কি রে? চিন্তাই করছি মামা। সে কি? সাইয়া দেখেন, নতুন ব্রিফকেস। এখন ধরা পড়লে জানে শেষ করব। আরো শক্তে দৌড় দেন মামা। ফরিদ হতভম্ব হয়ে বলল, তুই ছিনতাই করেছিস, আমি দৌড়াচ্ছি কেন? কাদের দৌড়াতে দৌড়াতে বলল, পাবলিক বড় খারাপ জিনিস মামা, বড়ই খারাপ। এই দুনিয়ায় পাবলিকের মতো আর খারাপ জিনিস নাই। বিলু এবং আনিসকে স্টিমারে তুলে দিয়ে এসে সোভান সাহেব খবর পেলেন যে থানা থেকে টেলিফোন এসেছে। দুজন ছিনতাইকারী ধরা পড়েছে। তারা বলছে সোভান সাহেব তাদের চেনেন। তিনি যদি থানায় আসেন তাহলে ভালো হয়। একটাকে দেখে মনে হচ্ছে গ্যাং লিডার, ইয়া লাশ। সোভান সাহেব তৎক্ষণাৎ থানায় ছুটলেন। ফরিদ এবং কাদেরকে ছাড়িয়ে আনতে তার বিশেষ বেগ পেতে হলো না। স্টিমারে প্রথম শ্রেণীর যে কামরাটা রিজার্ভ করা হয়েছে তাতে 2টি বিছানা। 2 সিটের কামরা দেখে বিলুর মুখ শুকিয়ে গেল। আনিস কি তার সঙ্গে এই কামরাতেই থাকবে? তা কি করে হয়? টিকিট আনিস করেছে। এ কাজটা কি ইচ্ছা করেই করা? ভদ্রলোক কি একবারও ভাবলেন না যে একজন কুমারী মেয়ের সঙ্গে এক কামরায় সারা রাত যাওয়া যায় না? বিলু তার বাবার উপর রাগ করল। বাবার উচিত ছিল কিভাবে যাওয়া হচ্ছে এসব জিজ্ঞেস করা। তিনি তার কিছুই করলেন না। তাদের স্টিমারে উঠিয়ে দিয়ে অতি দ্রুত নেমে গেলেন। এখন বিলু কি করবে? আনিসকে ডেকে বলবে, আমরা দুজনে তো একসঙ্গে যেতে পারি না, সেটা শোভন নয়, আপনি অন্য কোথাও ব্যবস্থা করুন। এই কথাও বা কিভাবে বলা যায়? মানুষটা তো নির্বোধ নয়। সে এমন নির্বোধের মতো কাজ কিভাবে করল? নাকি এই কাজ নির্বোধের নয়, অনেক চিন্তা ভাবনা করে ঠিক করা? স্টিমার 5টায় ছাড়ার কথা, ছাড়ল 7টায়। আনিস জিনিসপত্র রুমে ঢুকিয়ে সেই যে উধাও হয়েছে আর তার দেখা নেই। স্টিমারেই কোথাও নিশ্চয়ই আছে। বিলু ইচ্ছা করলেই তাকে খুঁজে বের করতে পারে। ইচ্ছা করছে না। স্টিমারে বিলু কখনো ঘুমোতে পারে না। আজকের এই বিশেষ পরিস্থিতিতে তো ঘুমানোর প্রশ্নই ওঠে না। বিলু 3-4টা গল্পের বই বের করল। জার্নিতে একটা গল্পের বই কখনো পড়া যায় না, কিছুক্ষণ পর পর বই বদলাতে হয়। এখন সে পড়ছে রেমার্কের দ্য নাইট ইন লিসবন। নাটকীয় মুহূর্তে সোয়ার্টস জার্মানিতে তার স্ত্রীর ঘরে লুকিয়ে আছে। স্ত্রীর বড় ভাই নাৎসি পার্টির সদস্য। আগে সে একবার সোয়ার্টসকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়েছিল। আবারও ধরা পড়লে মৃত্যু ছাড়া উপায় নেই। এমন সব নাটকীয় মুহূর্ত, তবু বইয়ে মন বসছে না। চাপা এক ধরনের অস্বস্তিতে মন ঢাকা। খাওয়া দাওয়া হয়েছে? বিলু বই থেকে মুখ তুলল। আনিস দরজা ধরে দাঁড়িয়ে আছে, তার মুখ হাসি হাসি। বিলু শুকনো গলায় বলল, জি না, এখনো খাওয়া হয়নি। রাত কিন্তু অনেক হয়েছে, খেয়ে নিন, 10টা 5 বাজে। আপনি খাবেন না? আমি খেয়ে নিয়েছি। কোথায় খেলেন? স্টিমারে? হ্যাঁ জি। আমি কিন্তু সঙ্গে করে দুজনের মতো খাবার এনেছিলাম। কোনো অসুবিধা নেই, আপনি খেয়ে নিন। খাওয়া দাওয়ার পর দরজা বন্ধ করে শুয়ে ঘুম দিন। যে চাপা অস্বস্তি বিলুকে চাড়া দিচ্ছিল তা কেটে গেল। ভাগ্যিস সে নিজ থেকে কিছু বলেনি, বললে খুব লজ্জায় পড়তে হতো। আনিস বলল, 1 বেডের কামরা ছিল না বলে 2 বেডের কামরা নিতে হয়েছে। অনেকগুলি টাকা খামাখা বেশি গেল। আপনি খাওয়া দাওয়া সেরে নিন। ওদেরকে বলেছি 11টার সময় আপনাকে চা দিয়ে যাবে। চা? আমি একদিন লক্ষ্য করেছি রাতের খাবারের পর আপনি চা খান, সেই কারণেই বলা। আপনি ঘুমোবেন কোথায়? ট্রেন, বাস এবং স্টিমারে আমি ঘুমোতে পারি না। প্লেনের কথা জানি না, প্লেনে কখনো চড়িনি। আমি তাহলে যাচ্ছি। বিলুকে কিছু বলার সুযোগ না দিয়ে আনিস চলে গেল। আর ঠিক তখন বিলুর মনে হলো
এই কামরায় গল্প করতে করতে দুজন রাতটা কাটিয়ে দিতে পারত। তাতে অসুবিধা কি হতো? কিছুই না। আমরা আধুনিক হচ্ছি, কিন্তু মন থেকে সংস্কারের বাঘ তাড়াতে পারছি না। কি মূল্য আছে এইসব সংস্কারের? বিলু চমকে উঠল। কি সব আজে বাজে কথা সে ভাবছে? তাহলে কি মনের কোনো গভীর গোপনে সে আশা করেছিল আনিস থাকবে এই ঘরে, রাতটা কাটিয়ে দেবে গল্প করতে করতে? ছি, কি লজ্জার কথা! এমন একটা গোপন বাসনা তার কি সত্যিই আছে? এই লজ্জা সে রাখবে কোথায়? ভাগ্যিস একজন মানুষ অন্য একজন মানুষের গোপন জায়গাগুলি দেখতে পায় না। দেখতে পেলে পৃথিবী অচল হয়ে পড়ত। রাতের খাবার বিলু খেতে পারল না। তার অসম্ভব কষ্ট হচ্ছে। টি পটে করে চা দিয়ে গেল 11টার সময়। তখন বিলুর মনে হলো দুজন মিলে একসঙ্গে বসে চা তো খেতে পারে। এর মধ্যে তো অন্যায় কিছু নেই। এটা হচ্ছে সাধারণ ভদ্রতা। এই সাধারণ ভদ্রতাকে আনিস সাহেব নিশ্চয়ই অন্য কিছু ভেবে বসবেন না। বিলু দরজা লক করে আনিসের খোঁজে বের হলো। আনিস দোতলার ডেকে চাদর পেতে চুপচাপ বসেছিল। তার দৃষ্টি অন্ধকার নদীর দিকে। নদীতে টিমটিমে আলো জ্বালিয়ে মাছ ধরা নৌকা বের হয়েছে। আকাশের নক্ষত্রের মতো মাছ ধরা নৌকার আলোগুলির ঔজ্জ্বল্য বাড়ছে এবং কমছে। আনিসের দৃষ্টিতে আত্মমগ্ন একটা ভাব যা দূর থেকে দেখতে ভালো লাগে। কি ভাবছে এই মানুষটি? তার স্ত্রীর কথা। কতটুকু ভালোবাসত সে তার স্ত্রীকে? সেরকম ভালো কি অন্য কাউকে বাসা যায় না? নাকি এক জীবনে মানুষ একজনকেই ভালোবাসতে পারে? আচ্ছা, সে যদি এখন আনিসের পাশে গিয়ে বসে, তাহলে কি সেটা খুব অশোভন হবে? সে কি বসবে তার পাশে? হালকা গলায় বলবে, আপনার সঙ্গে গল্প করতে এলাম। আপনি কি ভাবছেন? আনিস সাহেব নিশ্চয়ই লজ্জা পাওয়া গলায় বলবেন, কিছু ভাবছি না তো। সে বলবে, কি দেখছেন? তিনি বলবেন, কিছু দেখছি না, তাকিয়ে আছি। সে বলবে, আপনাদের এদিকে খুব হাওয়া তো। ভেবে রাখা কথাবার্তা কিছুই হলো না। আনিস একসময় হঠাৎ লক্ষ্য করল বিলু দাঁড়িয়ে। সে উঠে এলো। বিলু বলল, আপনার সঙ্গে খুব জরুরি কথা আছে, একটু উঠে আসুন তো। আনিস উদ্বিগ্ন গলায় বলল, কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, সমস্যা হয়েছে। কি সমস্যা? ক্যাবিনে আসুন, তারপর বলবো। স্টিমারে ক্যাবিনে দুজন মুখোমুখি বসল। বিলু বলল, আগে চা শেষ করুন, তারপর বলছি। ঠান্ডা হয়ে গেছে কিনা কে জানে, অনেকক্ষণ আগে দিয়ে গেছে। আনিস নিঃশব্দে চা শেষ করল। বিলুর আচার আচরণ ভাবভঙ্গি সে ঠিক বুঝে উঠতে পারছে না। তাকে খানিকটা বিভ্রান্ত, খানিকটা উত্তেজিত বলে মনে হচ্ছে। বারবার শাড়ির আঁচলে সে কপাল মুছছে। আনিস বলল, ব্যাপার কি বলুন তো? বলছি, ব্যাপার কিছু না। আপনাকে চা খাবার জন্য ডেকেছি। নাকি এক ক্যাবিনে আমার সঙ্গে বসে চা খেতে আপনার আপত্তি আছে? আনিস বিস্মিত হয়ে বলল, আপত্তি থাকবে কেন? আমাকে এখানে রেখে হুট করে পালিয়ে গেলেন, সেজন্য বলছি। আনিস নিজেও এবার খানিকটা বিভ্রান্ত হলো। এই মেয়েটি এরকম করছে কেন? বিলু বলল, চুপ করে বসে আছেন কেন? গল্প করুন। কি গল্প করব? আপনার স্ত্রীর কথা বলুন। তার কোন কথা? আচ্ছা, তাকে কি আপনি খুব ভালোবাসতেন? এখনো বাসি। খুব বেশি? হ্যাঁ, খুব বেশি।
আচ্ছা, আপনার যদি অনেক টাকা পয়সা থাকতো তাহলে আপনি কি আপনার স্ত্রীর জন্যে তাজমহল জাতীয় কিছু বানাতেন? না। না কেন? ভালোবাসা খুবই ব্যক্তিগত ব্যাপার। ঢাকঢোল পিটিয়ে তার প্রচার করার কোনো কারণ দেখি না। আচ্ছা, আপনাদের বিয়ে কিভাবে হয়? কোর্টে হয়। ওর বাবা মা আমার মতো ভ্যাগাবন্ডের কাছে বিয়ে দিতে রাজি ছিল না। এদিকে ও নিজেও খুব অস্থির হয়ে উঠেছিল। কাজেই আপনি কিছু মনে করবেন না, আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি। আমি তোমাকে ভালোবাসি, এই বাক্যটা আপনাদের দুজনের মধ্যে কে প্রথম ব্যবহার করলো? আমার স্ত্রী। আমিও তাই ভেবেছিলাম। বিয়ের প্রসঙ্গ কে প্রথম তুলল? আপনি না উনি? সেই তুলল। সে খুব লাজুক ধরনের মেয়ে ছিল, কিন্তু নিজের কথা বলার ব্যাপারে সে বিন্দুমাত্র লজ্জাবোধ করেনি। বিলু আবারও শাড়ির আঁচল দিয়ে কপাল ঘষল, উদ্বিগ্ন চোখে এদিক ওদিক তাকালো। তার পরপরই আনিসকে সম্পূর্ণ হতচকিত করে বলল, আমি আপনাকে ভালোবাসি এবং আপনার সঙ্গে আমার বিয়ে হোক, এটা আমি মনে প্রাণে চাই। এই কথাগুলি অনেকদিন আমার মনের মধ্যে ছিল, বলতে না পেরে কষ্ট পাচ্ছিলাম। আজ বলে ফেললাম। আপনি যদি আমাকে বেহায়া ভাবেন তাতেও আমার কিছু যায় আসে না। আনিস কিছুই বলল না, অবাক চোখে তাকিয়ে রইল। এত বিস্মিত সে এর আগে কখনো হয়নি। বিলু মাথা নিচু করে বলল, আপনি যদি এখন চান তাহলে চলে যেতে পারেন, আর যদি চান আমরা দুজনে মিলে সারা রাত গল্প করি তাও করতে পারেন। আনিস দেখল বিলুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এই কারণেই সে মাথা নিচু করে বসে আছে। আনিস বলল, বিলু, তোমার কি দুজন ঘনিষ্ঠ বন্ধু বরিশালে আছে? হ্যাঁ, আছে। তাহলে বরিশালে নেমেই আমরা যে কাজটা করব তা হচ্ছে ওই দুজনকে নিয়ে ম্যারেজ রেজিস্ট্রারের কাছে যাব। কি বলো? আচ্ছা। আমার মতো অবস্থায় লোকজনকে জানিয়ে পাগড়ি টাগড়ি পরে বিয়ে করার কোনো অর্থ হয় না। এবার তুমি চোখ মুছে আমার দিকে তাকাও তো। কাঁদবার মতো কিছু হয়নি। আমার মতো একজন অভাজনের জন্যে তোমার মতো একটা মেয়ে কাঁদবে তা হতেই পারে না। তাকাও আমার দিকে। না, আমি তাকাতে টাকাতে পারবো না। বিলু বলল তাকাতে পারবে না, কিন্তু জল ভরা চোখে তাকালো। এই কয়েকটি মুহূর্তের জন্যে বিলুকে যে কি সুন্দর দেখালো তা সে কোনোদিন জানবে না। সোবহান সাহেব বারান্দায় বসে আছেন। তার কোলে মোটা একটা খাতা, যে খাতায় গৃহহীন মানুষদের দুঃখগাথা এবং তার দূরীকরণের নানান পদ্ধতি নিয়ে ক্রমাগত তিনি লিখে যাচ্ছেন। এখন অবশ্যই লিখছেন না, এখন ভাবছেন। তবে খাতা খোলা, মাঝে মাঝে চোখ বুলাচ্ছেন। ফরিদ এসে গম্ভীর মুখে পাশে দাঁড়ালো। হাজত থেকে বের হয়ে এই প্রথম সে দুলাভাইয়ের সঙ্গে কথা বলতে এসেছে। সোবহান সাহেব বললেন, কিছু বলবে? জি দুলাভাই। কোন প্রসঙ্গে? ছিনতাই প্রসঙ্গে। দুলাভাই, আপনার হয়তো ধারণা হয়েছে ওই দিনের ঘটনার সঙ্গে আমি জড়িত। সোবহান সাহেব বিরক্ত মুখে বললেন, এখন অন্য কাজে ব্যস্ত আছি, তোমার প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাচ্ছি না। আপনাকে কথা বলতে হবে না, আমি কথা বলবো, আপনি শুনবেন। আমি কিছু শুনতেও চাচ্ছি না। ও আচ্ছা। ফরিদ বিমর্ষ মুখে ঘরের ভিতর ঢুকল। মিলির সঙ্গে দেখা হলো। সে ইউনিভার্সিটিতে যাচ্ছে।
এখন তাকে কিছু বললে সে বলবে, মামা আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি, হাতে একদম সময় নেই। অদ্ভুত এই বাঙালি জাতি, হাতে কোনো কাজ নেই তবু সারাক্ষণ ব্যস্ত ভঙ্গি। এই ভঙ্গিটা বাঙালি জাতি শিখল কোথা থেকে কে জানে। মিলি। জি মামা। খুব ব্যস্ত? জি না। তাহলে তোর সঙ্গে খানিকক্ষণ কথা বলি, ওই ছিনতাইটা প্রসঙ্গে। তোদের সবার হয়তো ধারণা হয়েছে ওই দিনকার ঘটনার পেছনে আমার হাত আছে, আসলে তা নেই। ব্যাপারটা হলো কি মামা, আমার তো এখন ক্লাস আছে, ক্লাসে যাচ্ছি। তবে যে বললি তুই ব্যস্ত না। ব্যস্ত না তা ঠিক, ক্লাস আছে তাও ঠিক। ও আচ্ছা, তুই তাহলে আমার কথা শোনায় আগ্রহী না। তুমি ঠিকই ধরেছ মামা। ওই দিনকার ঘটনার মূল নায়ক কাদেরকে আমি শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। খুব ভালো করেছ মামা, শাস্তি দাও। আমি এখন যাই। কি শাস্তি দিচ্ছি সেটা শুনে যা। তোর ইউনিভার্সিটি তো পালিয়ে যাচ্ছে না, 1 মিনিট লাগবে। আমি অবশ্যই চেষ্টা করব তার চেয়েও কম সময়ে কাজ সারতে। ধর 50 সেকেন্ড। বলো কি বলবে। কাদেরকে মানসিক শাস্তি দেবার সিদ্ধান্ত নিয়েছি, কঠিন মানসিক শাস্তি। তার গলায় সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হবে, সেখানে লেখা থাকবে আমি চোর। এই অপমানসূচক বিজ্ঞাপন গলায় ঝুলিয়ে সে 1 লক্ষ বার কানে ধরে উঠবে এবং বসবে। প্রতি উঠবসের সময় উঁচু গলায় বলবে আমি চোর। বাহ, চমৎকার শাস্তি। এখানেও শেষ না, প্রতি রাতে তাকে একটা করে শিক্ষামূলক ছবি দেখানো হবে। এটা করা হবে আত্মশুদ্ধির জন্যে। এখন যাই মামা, তোমার কথা নিশ্চয়ই শেষ হয়েছে। শেষ হয়নি, সময় তো শেষ হয়ে গেছে। 1 মিনিট চেয়েছিলে, তুমি কথা বলেছ 1 মিনিট 33 সেকেন্ড। 33 সেকেন্ড বেশি সময় নিয়েছ। খোদা হাফেজ। মিলি আর দাঁড়ালো না, চট করে চলে এলো বারান্দায়। বারান্দায় পা দিয়েই খানিকটা শঙ্কিত বোধ করল। বাবার হাতে খাতাপত্র। চট করে বলে বসতে পারেন, মা একটু শুনতো কি লিখলাম। মিলি অবশ্যই বলতে পারে আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি, কিছু শুনতে পারবো না। কিন্তু বলা সম্ভব না, কারণ সে ইউনিভার্সিটিতে যাচ্ছে না, যাচ্ছে মনসুরের কাছে। বাবার কাছে মিথ্যা বলা সম্ভব না। মিথ্যা কথাগুলি এই মানুষটার সামনে এলেই কেমন যেন এলোমেলো হয়ে যায়। সোভান সাহেব মিলির দিকে তাকিয়ে বললেন, ইউনিভার্সিটিতে যাচ্ছিস? মিলি হ্যাঁ না কিছুই বলল না, মধুর ভঙ্গিতে হাসল। সোভান সাহেব চিন্তিত গলায় বললেন, 2 দিন হয়ে গেল অথচ আনিস আসছে না, ব্যাপারটা কি বলতো? 2-1 দিন থেকে দেখে টেকে আসছে আর কি। তবু চিন্তা লাগছে। আজ না এলে মনে করিস তো মেডিকেল কলেজের রেজিস্ট্রারের বাসায় একটা টেলিফোন করব। আচ্ছা বাবা। তুই কোথায় যাচ্ছিস? মনসুর সাহেবের ফার্মেসিতে যাচ্ছি বাবা। যাচ্ছিস যখন ওকে বলিস আমার সঙ্গে দেখা করতে, জরুরি দরকার আছে। কি দরকার বাবা? এমদাদ সাহেব তার নাতনিকে মনসুরের সঙ্গে বিয়ে দিতে চান। তার ধারণা আমি বললেই হয়। ভদ্রলোকের যখন এত শখ, তখন বলে দেখি। বললে লাভ হবে না বাবা, উনি কিছুতেই পুতুলকে বিয়ে করতে রাজি হবেন না। রাজি হবে না কেন? পুতুল মেয়েটা তো বড়ই ভালো, দেখতেও সুন্দর। মেয়েটা গরিব, গরিব হওয়া তো দোষের কিছু না। আমি বুঝিয়ে বললেই রাজি হবে। মিলি কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। সোভান সাহেব গম্ভীর গলায় বললেন, সামান্য মুখের কথায় মেয়েটার যদি একটা গতি হয় তাহলে মন্দ কি? কিছু বলার দরকার নেই বাবা। দরকার নেই কেন তুই আমাকে বুঝিয়ে বল। শেষে রাজি হবে না
মাঝখান থেকে তুমি লজ্জায় পড়বে। লজ্জার কি আছে? লজ্জার কিছুই নেই। তাছাড়া আমার ধারণা সে রাজি হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যদি মনে করো সে রাজি হবে তাহলে বলে দেখো। তুই হঠাৎ এমন গম্ভীর হয়ে গেলি কেন, সেটাও তো বুঝলাম না। মিলি কিছু না বলেই নিচে নেমে গেল। তার মন বেশ খারাপ হয়েছে। মন আরও খারাপ হলো যখন ডাক্তারকে ফার্মেসিতে পাওয়া গেল না। মিলি ঘণ্টাখানেক অপেক্ষা করে একটা চিঠি লিখে এলো। ডাক্তার সাহেব, আপনাকে না পেয়ে চলে যাচ্ছি, একবার বাসায় আসবেন, বাবা আপনার সঙ্গে কথা বলবেন। তবে দয়া করে বাবার সঙ্গে কথা বলার আগে আমার সঙ্গে কথা বলবেন, খুব জরুরি। বিনীতা, মিলি। মিলি বাসায় ফিরে দেখে কাদেরের শাস্তি পর্ব শুরু হয়েছে। তার গলায় সাইনবোর্ড, আমি চোর। সে মহানন্দে উঠবোস করছে। ফরিদ উঠবোসের হিসেব রাখছে। প্রতি 50 বার উঠবোসের পর 10 মিনিট বিরতি। মিলি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এসব ছেলে মানুষের কোনো মানে হয়? কিন্তু মামাকে এইসব কে বুঝাবে? এই বাড়ির সব মানুষ এমন পাগল ধরনের কেন? মিলি মন খারাপ করে নিজের ঘরে ঢুকল। কেন জানি কিচ্ছু ভালো লাগছে না। ঘর সংসার সব ফেলে কোথাও পালিয়ে যেতে ইচ্ছা করছে। মাঝে মাঝে তার এরকম হয়, কদিন ধরে ঘন ঘন হচ্ছে। রহিমার মা ঘরে ঢুকল। তার মুখ হাসি ভর্তি। কাদেরের শাস্তিতে সে বড়ই আনন্দ বোধ করছে। আফা, আপনারে বুলায়। কে বুলায়? টগরের আব্বা। উনি এসেছেন? হ আফা। তুমি গিয়ে বলো এখন আমি যেতে পারবো না, পরে এক সময় যাব। জি আচ্ছা। আরেকটা কথা শোনো, ডাক্তার সাহেব এলেই তুমি আমাকে খবর দেবে। রহিমার মা ফিক করে হেসে ফেলেই সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গেল। মিলি তিক্ত গলায় বলল, হাসলে কেন রহিমার মা? বুড়া হয়েছি তো আফা, মাথার ঠিক নাই। বিনা কারণে হাসি পায়, আবার চোখে পানিও আয়। ঠিক আছে, তুমি যাও। রহিমার মা আবার ফিক করে হাসল। তার বড় মজা লাগছে। চোখের সামনে ভাব ভালোবাসা দেখতে ভালো লাগে। সে ফরিদের ঘরের দিকে রওনা হলো। কাদেরের শাস্তি আরো খানিকক্ষণ দেখা যাক। কাউকে শাস্তি পেতে দেখলেও মন ভালো হয়। কেন হয় কে জানে। 10 মিনিট শাস্তির পর এখন বিরতি চলছে। বিমর্ষ মুখে এমদাদ বসে আছে। অনেকক্ষণ ধরে সে একটা কথা বলতে চাচ্ছিল, সুযোগের অভাবে বলতে পারছিল না। এখন সুযোগ পাওয়ায় মুখ খুলল। ভাইজান, একটা কথা বলবো। বলুন। এই শাস্তিতে চোরের কিছু হয় না। চোরের আসল শাস্তি হইল মাইর, শক্ত মাইর। বৈজ্ঞানিক পদ্ধতিতে শাস্তি দেয়া হচ্ছে, এ আপনি বুঝবেন না। ছোট্ট একটা পরামর্শ দেই ভাইজান, রাখা না রাখা আপনার ইচ্ছা। দিন পরামর্শ। 2 হাতে 10টা কইরা ইট দিয়া রইদে খাড়া করাইয়া দেন। ইট হাতে লইয়া উঠবস। আপনার পরামর্শ শুনলাম, দয়া করে আর কোনো কথা বলবেন না। জি আচ্ছা।